তো বন্ধুরা, কিছুদিন আগেই আমি টার্ম ইন্স্যুরেন্সের স্ক্যামের একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানি আমি টার্ম ইন্স্যুরেন্স ক্লেম করতে যাওয়ার সময় আমায় হ্যারাস করেছিল এবং তাদের ক্লেম ডিলে করার নানান রকমের ট্যাকটিক্স গুলো কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, সেটা একটা টার্ম ইন্স্যুরেন্সের ভিডিও ছিল তো অবশ্যই, কিন্তু যাদের জন্য আমরা সেই ভিডিওটা বানাচ্ছিলাম তারা আনফর্চুনেটলি সেটা আর বানাতে পারিনি, কারণ সে মারা গিয়েছিল। কিন্তু তার আগে কিন্তু ওনার মাল্টিপল হসপিটালাইজেশন হয়েছিল গত 1-2 বছর ধরে, আর সেখানে অবশ্যই তারা মাল্টিপল ক্লেমস নিয়েছিল, আর তাদের মধ্যে বেশিরভাগ ক্লেমসই কিন্তু স্মুথ ছিল না। তো এই ভিডিওতে আমি আমার পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর এটাও বলবো যে হেলথ ইন্স্যুরেন্সের ক্লেমের ক্ষেত্রে কোম্পানি কিভাবে আমাদেরকে নাজেহাল করে আর আপনার কোন কোন ব্যাপারে ধ্যান দেওয়া উচিত। আমরা এই ভিডিওতে 6টা হিডেন ট্র্যাপ অ্যাবাউট হেলথ ইন্স্যুরেন্স কভার করব, যেটা কোম্পানি এবং এজেন্টস দুজনেই কিন্তু আপনাদের থেকে লুকিয়ে যায়। এইগুলো সেই সব জিনিস যেটা পলিসির ফাইন প্রিন্টসে লেখা হয়, আর অবশ্যই কেউ আপনাকে এই ব্যাপারে জানাবে না। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই ডিটো ইন্স্যুরেন্সকে একটা থ্যাঙ্কস জানাতে চাইবো আমাদেরকে এতবার হেল্প করার জন্য। তারা আমাদেরকে এরকম ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপারেও হেল্প করেছে যেটা আমরা তাদের থেকে করাইনি। তাহলে বন্ধুরা, সেই সমস্ত 6টা বিষয় দেখে নেওয়া যাক যে ব্যাপারে কিন্তু আপনাদের ধ্যান দেওয়া উচিত। চেক 1, অ্যাপ্রুভিং ওনলি পার্শিয়াল ক্লেমস। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউই হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম করে থাকে, আমি কোয়াইট শিওর যে আপনাদের কিন্তু 100% বিল অ্যাপ্রুভ হয়নি। মোস্টলি আপনাদের 60 থেকে 80% বিল হয়তো অ্যাপ্রুভ হয়েছে। কোম্পানি এটা এই কারণেই করে কারণ আপনার যদি পুরো ক্লেমটা রিজেক্ট করে দেয়, তো আপনি এখন গিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা কিওস ক্রিয়েট করবেন, তাতে কোম্পানির বদনাম হবে। কিন্তু আপনার যদি কিছুটা ক্লেম পাস করে দেয়, তাহলে আপনার মনে হবে যে চলো ঠিক আছে, কিছুটা তো পাওয়া গেছে টাকা। কিন্তু আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে নট অ্যাপ্রুভিং 100% ক্লেম ইজ আ বিগ স্ক্যাম, যেটা এই কোম্পানিগুলো করে থাকে। তারা এটা এই কারণেও করে থাকে যে যদি পুরোটা রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু সেটা তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিওকে এফেক্ট করতে পারে, আর এই রেশিওটা ইম্প্যাক্ট করলে কিন্তু লোকে তাদের পলিসি কেনা বন্ধ করে দেবে। আর পার্শিয়াল রিজেকশনের জন্য কিন্তু কোম্পানির কাছে অনেক রকমের পয়েন্টস থাকে। আমি আপনাদেরকে এই সবের মধ্যে থেকে দুটো পয়েন্টসের ব্যাপারে বলছি। সব থেকে প্রথমে আসে রিজনেবল এবং কাস্টমারি চার্জেস। ইন্স্যুরেন্স কোম্পানিজ বলে থাকে যে আপনার যে বিলটা এসেছে সেটা রিজনেবল নয়, আর আমরা 5 লাখের মধ্যে শুধু 3 লাখ টাকা অ্যাপ্রুভ করছি। তারা এটাও বলবে যে এই যে ট্রিটমেন্টটা করিয়েছেন, এই জন্য 3 লাখ টাকার বেশি খরচা হওয়া কিন্তু উচিত নয়, তো আমরা এতটাই অ্যাপ্রুভ করে দিচ্ছি। স্ক্যামটা এখানেই যে অবশ্যই এই চার্জেস গুলোর উপর আপনার কোনো হাত নেই। চার্জেসটা হসপিটাল সেট করেছে, আর ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু অলরেডি এগ্রি করেছে আপনাকে সেই চার্জেস গুলো পে করার জন্য। তো এই বেসিসে রিজেক্ট করাটা কিন্তু কোনো মানেই দাঁড়ায় না। এই কারণে এমনই একটা ইন্স্যুরেন্স চুজ করা উচিত যার শুধুমাত্র একটা ভালো ক্লেম সেটেলমেন্ট রেশিও না, একটা ভালো অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও আছে। একটা কোম্পানি যার একটা ভালো অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও আছে, এমনই একটা সিগন্যাল দেয় যে কোম্পানি কিন্তু যে কোনো বেসিসের উপরে র্যান্ডম রিজেন্সের বেসিসে কিন্তু ক্লেম রিজেক্ট করে না। আর দ্বিতীয় কারণটা হলো ডিডাকশন ফর কনজিউমেবলস। কনজিউমেবলস এর মানে হলো গ্লাভস, সিরিঞ্জেস, মাস্কস, এপ্রনস ইত্যাদি। এই সবকিছুর বিল মোটামুটি 10 থেকে 20% হয়ে যায় আপনার ফাইনাল বিলে, আর এটার কিন্তু হাই চান্সেস আছে যে আপনার কাছে যে পলিসি আছে তাতে কিন্তু কনজিউমেবলস এর বিলটা কভার হবে না। তো এটা তো আপনাকেই নজরে রাখতে হবে যাতে আপনার পলিসি কনজিউমেবলস এর কভারটা দেয়। তো এখানে তো আমি দুটো খুব কমন রিজনের ব্যাপারে আলোচনা করেছি, কিন্তু এই দুটোর মতোই কিন্তু কম করে 15টা আলাদা আলাদা কারণ আছে। চেক 2, রুম রেন্ট স্ক্যাম। আমি শিওর যে এই ব্যাপারে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, পড়েছেন, কিন্তু আপনারা যেমনটা ভাবছেন তার থেকেও কিন্তু এই স্ক্যামটা বেশ সফিস্টিকেটেড। তো বন্ধুরা, রুম রেন্ট লিমিটের ব্যাপারে তো আমার মনে হয় আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন। ফর এক্সাম্পল, ধরে নিন আপনার হসপিটালের বিল 5 লক্ষ টাকা, আর এর মধ্যে আপনার প্রতিদিনের রুম রেন্ট হলো 10,000 টাকা করে, কিন্তু আপনার পলিসিতে কিন্তু রুম রেন্টের লিমিট মাত্র 5,000 টাকা। তো যেহেতু রুম রেন্টের লিমিটটা আসল রুম রেন্টের 50%, তাই আপনাকে তো টোটাল বিলের 50% নিজের থেকেই দিতে হবে। কিন্তু আসল ক্যালকুলেশনটা কিন্তু এর থেকে একটু বেশি কমপ্লিকেটেড। এটাতে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম, আর আমি শিওর যে এই ক্যালকুলেশনটা আপনারা আগেও কোথাও শুনেছেন বা দেখেছেন হয়তো। কিন্তু আসলে এই রুম রেন্টের লিমিটে কিন্তু আরো কিছু কিছু রেস্ট্রিকশনস আছে। সব থেকে প্রথম রেস্ট্রিকশনটা হলো টাইপ অফ রুম যেখানে আপনি থাকবেন। অনেক পলিসিতে কিন্তু এমন লেখা থাকে যে আপনি শুধু শেয়ারিং রুম বা সিঙ্গেল রুম নিতে পারবেন ট্রিটমেন্টের জন্য,
তাই আপনি যদি ভুল করেও ডিলাক্স রুম নিয়ে থাকেন তাহলে কিন্তু সেখানেই সবকিছু কেটে যাবে। দ্বিতীয়ত, রুম রেন্টের লিমিট কিন্তু অনেকবার আইসিইউ রুমের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয়। তো বন্ধুরা, এখানে প্রবলেমটা এটাই হয় যে আপনি যদি কোনো ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন, আপনি রুম রেন্টটা তো তাও চেক করে নেবেন, কিন্তু কখনোই আইসিইউ রুম রেন্টটা চেক করবেন না। এতটা কেই বা করে থাকে? তো এখানে ধরে নিন যে আইসিইউ রুম রেন্টের লিমিটটা হলো 10,000 টাকা, আর আসল রুম রেন্টের লিমিট হলো 20,000 টাকা, যেটা কিন্তু খুবই নমিনাল চার্জ আইসিইউ রুমের জন্য। আপনার আইসিইউ রিলেটেড যত খরচা হবে আপনার কিন্তু তত খরচারই অর্ধেক আপনি পাবেন। এই কারণে কিন্তু এমন একটা পলিসি নেওয়া উচিত যার নো রুম রেন্ট লিমিট রয়েছে যে কোনো রকমের অ্যামাউন্ট বা টাইপ অফ রুম যা কিছু। চেক 3, ডিজিজ ওয়াইজ সাবলিমিট। মেজরিটি পলিসি কিন্তু বেশ কিছু ডিজিজের জন্য সাবলিমিট থাকে। মানে হতে পারে আপনার পলিসিটা 20 লক্ষ টাকার, কিন্তু আপনি কিন্তু কোনো স্পেসিফিক ডিজিজের জন্য শুধুমাত্র 2 লাখ টাকার কভার পাবেন। লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল। এই লিমিটটা কিন্তু আমি একটা অ্যাকচুয়াল পলিসি থেকে বার করেছি ভার্সেস তাদের নর্মাল হসপিটাল কস্ট। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ডিজিজের একটা লিস্ট দিয়ে দেয়, ব্যাস বলে দেয় যে এগুলোর মধ্যে কিন্তু কোনো ডিজিজে ইন্ডিভিজুয়ালি 10% এর থেকে কিন্তু বেশি কভার পাওয়া যাবে না। তো যদি আপনার পলিসিটা হয় 20 লক্ষ টাকার, তাহলে এটাও হতে পারে আপনি স্পেসিফিক ডিজিজের জন্য কিন্তু 2 লাখ টাকার বেশি কভার পাবেন না। এখন বন্ধুরা, পলিসি নেওয়ার সময় এটা কি কখনোই কেউ জেনে থাকে যে কভারটা কোথায় কম আসবে, কোন ডিজিজের ক্ষেত্রে? কিন্তু অবশ্যই এই সমস্ত কিন্তু ফাইন প্রিন্টে রয়েছে, যেটা কিন্তু আমরা একদমই জানতে পারি না। কিন্তু আইডিয়ালি কিন্তু আপনার পলিসিতে কোনো ডিজিজ ওয়াইজ সাবলিমিট থাকা উচিত নয়। চেক 4, দ্য হিডেন কোপে স্ক্যাম। বন্ধুরা, আমি শিওর যে কোপে তো অনেকেই জেনে থাকবেন। ফর এক্সাম্পল, 20% কোপের মানে হলো যে ফাইনাল বিলের 20% আপনি আপনার নিজের পকেট থেকে দেবেন। বেশিরভাগ মানুষই কিন্তু কোপে ইন্স্যুরেন্সটা নেয় না, কিন্তু যেটা বেশিরভাগ মানুষ খেয়াল করে না সেটা হলো এই 2 রকমের কোপে। একটা হলো জোনাল কোপে। আপনি যদি টায়ার 2 সিটিতে বসবাস করে থাকেন আর আপনি ট্রিটমেন্টটা টায়ার 1 সিটিতে করাতে চান, আপনার ফাইনাল বিলের 20% কিন্তু আপনার নিজের পকেট থেকে দিতে হবে। আর দ্বিতীয়ত, অনেক পলিসিতে কিন্তু এজ বেসড কোপেমেন্টসও থেকে থাকে। ফর এক্সাম্পল, 65 বছরের পরে কিন্তু আপনার উপরে 20% এর কোপেমেন্ট অটোমেটিক্যালি লেগে যাবে। যখন আপনার বয়স 65 বছর হবে, আপনার প্রিমিয়াম তো বেড়ে যাবেই, তার সাথে সাথে কিন্তু 20% এর কোপেমেন্টটাও লেগে যাবে। তো অবশ্যই পলিসি নেওয়ার টাইমে কিন্তু আপনাকে এই ব্যাপারটা নিয়ে ধ্যান দিতে হবে। তো বন্ধুরা, এই 4টে স্ক্যামের ব্যাপারে জেনে তো আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন যে ইন্স্যুরেন্স পলিসির ডকুমেন্টসটা এত ডিটেলসে পড়া তো একেবারেই ইম্পসিবল। আমি আপনাদেরকে এই ভিডিওতে 5 থেকে 6টা পয়েন্টস বলেও দেবো, কিন্তু কোম্পানির উপর তো কোনো ভরসা নেই। এমনও তো হতে পারে যে আরো 10 রকমের নতুন স্ক্যাম এসে যাবে। আচ্ছা, এমন কি কিছু নেই যে আপনাদের জন্য এই সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস গুলো পড়ে নেবে আর আপনার হেল্প করে দেবে ইন্স্যুরেন্স নেওয়াতে? অবশ্যই আছে, আর তার নাম হলো ডিটো ইন্স্যুরেন্স। ডিটো হচ্ছে জিরোধা দ্বারা ব্যাকড আপ একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে আপনি বিনামূল্যে একদম জেনুইন অ্যাডভাইস পাবেন। আপনি ডিটোর সাথে কিন্তু ফ্রি কনসালটেশন কলও বুক করতে পারেন, যেখানে একজন এক্সপার্ট আপনাকে গাইড করে দেবে যে আপনার জন্য কোন পলিসিটা বেস্ট হবে। আর হ্যাঁ, কনসালটেশন কলটা বিনামূল্যে, তার মানে কিন্তু এই নয় যে আপনার ফোনে কনস্ট্যান্টলি স্প্যাম মেসেজেস আসতে থাকবে। ডিটোর কিন্তু একটা স্প্যাম ফ্রি পলিসি রয়েছে এবং এই অ্যাপটা কিন্তু গুগলে 4.9 রেটিং আছে আউট অফ 5। তো বন্ধুরা, ডিটো তো আপনাকে একটা ভালো ইন্স্যুরেন্স নিতে হেল্প করেই দেবে, কিন্তু আমি তাদেরকে রেকমেন্ড করছি তার একটা মাত্র কারণ হলো তাদের ক্লেম অ্যাসিস্ট্যান্স। এখন যে কেসটার ব্যাপারে আমি কথা বলছি, সেখানে আমাদের কাছে মাল্টিপল পলিসিস ছিল, আর তাদের মধ্যে একটা পলিসি কিন্তু ডিটো ইন্স্যুরেন্স থেকে নিয়েছিলাম। অবভিয়াসলি সেই ক্লেমটাতে তো ডিটো হেল্প করেছে, তারা লিটারালি 24/7 কিন্তু আপনার জন্য অ্যাভেলেবল। কিন্তু তারা যেই পলিসিটা ডিটোর থেকে নেয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু ডিটো সমানভাবে হেল্প করেছে, আর এই কারণে কিন্তু দে ওয়ান মাই হার্ট। তো বন্ধুরা, যদি আপনিও কোনো কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নেওয়ার কথা ভাবছেন, যারা শুধু আপনাকে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য হেল্প করবে না, আপনার সাথে সমস্ত প্রবলেমে তারা জুড়ে থাকবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিটো ইন্স্যুরেন্সটা কনসিডার করতে পারেন। আর ফ্রি কল বুক করার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলুন এবার পরবর্তী চেকটা দেখে নেওয়া যাক। চেক 5, প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন কভার। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কোনো মানুষই কিন্তু একদম সিধাসিধি হসপিটালের বেডে চলে আসে না। অসুস্থ হওয়ার কিন্তু একটা প্যাটার্ন থাকে। আপনি প্রথমে ডক্টরের কাছে যান, তারপরে আপনার টেস্ট হয়, তারপরে আপনি স্পেশালিস্টের সাথে কনসাল্ট করেন, আর তারপরেও যখন ব্যাপারটা খুবই বাজে দিকে চলে যায়, তখন কিন্তু গিয়ে আপনি হসপিটালে অ্যাডমিশন নেন। এই যে হসপিটালে ভর্তি হওয়ার আগের যে খরচাটা এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরের যে খরচাটা থাকে, এখানে কিন্তু সময় সব থেকে বড় শত্রু।
ইউজুয়াল পলিসিতে 30 দিন প্রি হসপিটালাইজেশন এবং 60 দিন পোস্ট হসপিটালাইজেশন কভার দিয়ে থাকে। কিন্তু একটা সিরিয়াস সমস্যা যেমন কি হার্ট অ্যাটাক বা লিভার ইস্যু, এইসবের ডায়াগনোসিস বা টেস্টের ক্ষেত্রে কিন্তু আরামসে 45 থেকে 60 দিন পর্যন্ত লেগে যেতে পারে। আপনি 45 দিন আগে আপনি কিছু এক্সপেন্সিভ ডায়াগনস্টিক টেস্ট করিয়েছেন, কিন্তু কোম্পানি কিন্তু গত 30 দিনের টাকাটাই আপনাকে দেবে। প্রথম 15 দিনের খরচা, যেখানে অ্যাডভান্সড কিছু চেকআপস বা সিটি স্ক্যান হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি আপনার পকেট থেকে দিতে হবে। আর পোস্ট হসপিটালাইজেশনের ক্ষেত্রে তো অবস্থা আরোই খারাপ। হার্ট সার্জারি বা মেজর অপারেশনের বাদে ডক্টররা 90 কি 180 দিনের ফিজিওথেরাপি, স্পেশালিস্ট ফলো আপ বা হাই এন্ড মেডিসিন দিয়ে থাকে। কোম্পানি শুধুমাত্র 60 দিনের টাকা দেবে, বাকি 30 থেকে 120 দিনের বিল, স্পেশালিস্ট চেকআপ, এক্সপেন্সিভ মেডিসিনস সমস্ত কিছু কিন্তু আপনাকে আপনার পকেট থেকে দিতে হবে। এই জন্য আপনার এমন একটা পলিসি চুজ করা উচিত যেটা কিনা আপনাকে 90 দিনের প্রি হসপিটালাইজেশন কভার দেয় আর 180 দিনের পোস্ট হসপিটালাইজেশন কভার। আর আপনি চেষ্টা করবেন যে পোস্ট হসপিটালাইজেশনের পার্টটাকে যতটা সম্ভব ম্যাক্সিমাইজ করার, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চেক 6, প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড। যদি আপনার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো থেকে থাকে, তো ইন্স্যুরেন্স কোম্পানি এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে কিন্তু ওয়েটিং পিরিয়ডটা আলাদা দেয়, যেমন কি 2 থেকে 3 বছর। মানে আপনি এই স্পেসিফিক সময়টার জন্য এই ধরনের ডিজিজের জন্য ক্লেম করতে পারবেন না, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়েটিং পিরিয়ডটা অবশ্যই কম করতে পারেন। ইনফ্যাক্ট ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস এর মতো স্পেসিফিক কেসেসে আপনি এমন ইন্স্যুরেন্সও খুঁজে বার করতে পারেন যেটা আপনার কন্ডিশনসকে কভার করবে ফ্রম ডে 1। আর যদি না হয় তাহলে আপনি স্পেসিফিক অ্যাড-অনসও নিতে পারেন বা রাইডার্স, যেটা আপনাকে ওয়েটিং পিরিয়ডটা কম করার জন্য কিন্তু হেল্প করতে পারে। মোটামুটি 3 বছর থেকে 2 বছর বা কখনো কখনো 1 বছরেও রাইডার্স এর জন্য কিছু এক্সট্রা পে করতে হবে, কিন্তু এটা কিন্তু একদমই ওয়ার্থ ইট। আর হ্যাঁ, এই রাইডারটা কিন্তু অপশনাল, ম্যান্ডেটরি নয়। বাট পিইডি এর ক্ষেত্রে কিন্তু এটা জেনারেলি অ্যাডভাইস করা হয় নেওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, এই সমস্ত কিছু করার জন্য কিন্তু আপনাকে আবারও এই ডকুমেন্টেশনের ইনডেপথে একদম ঢুকতে হবে, অ্যান্ড এটা কিন্তু একদমই পিইডি কভারের মতো। যদি আপনি চান যে আমাদের ডিসকাস করা সমস্ত পয়েন্টস গুলোর একটা কেয়ার নেওয়া হোক আপনার পলিসির ক্ষেত্রে, অবশ্যই কিন্তু তাহলেই এই পলিসিটা নেওয়ার কথা ভাববেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এটা আপনার জন্য অনেকটাই বড় একটা কাজ আর আপনি চান আপনার জন্য যেন এটা কেউ করে দেয়, তাও আবার একদম বিনামূল্যে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ডিটা ইন্স্যুরেন্সের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ফ্রি কনসালটেশন বুক করার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে।